দেখেন এই এক্সাম্পলটা ধরেন আমার দেওয়া আছে যে GH, IJ আমার পরীক্ষার হলে এরকম A1 A0 এগুলো নাও থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারতো। অন্য কিছু থাকলে সেটা কি অবশ্যই সেটা আপাতত মানে যতক্ষণ পর্যন্ত ফাংশন ইউজ না করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই GH, IJ এগুলা A0 A1 A2 A3 হবে না। সো আমি যদি চাই এগুলা এরকমও করে রাখতে পারি, অন্য কিছু লিখে রাখতে পারতাম। যেমন এখানে J=2 আছে না, আমি ধরেন এখানে S4 দিয়ে রাখি। ধরেন এটা আমার দেওয়া আছে ইনিশিয়ালি আমার এগুলা দেওয়া, সো আমার এগুলা চেঞ্জ হয়ে যাবে। কখন চেঞ্জ হবে? যখন আমি সেটাকে ফাংশন হিসেবে ইউজ করব, তাই না? ফাংশনের মধ্যে যখন ইউজ করব তখন আমার এই যেটা হয়ে যাবে কি A4 হিসেবে বা A3 হিসেবে ইউজ করব। সো এগুলো আমরা দেখেছিলাম আগের ক্লাসে। তো আমরা যদি শুরু করি এই করেসপন্ডিং যে প্রশ্নটা দেওয়া সেটার ইউজ করতে যদি শুরু করতে চাই, কি হবে আমার জিনিসটা? সবার ফার্স্টে আছে আমার Tom=10 দেওয়া। আর আমি দেখতে পাচ্ছি আমার একটা ফাংশন কার্টুন নামের একটা ফাংশন, সেই ফাংশনটা আচ্ছা, সেই ফাংশনটা রিটার্ন করতেছে কি দুইটা ভ্যারিয়েবল, একটা টম একটা জেরি, তাই না? সো এই দুইটা ভ্যারিয়েবল যেহেতু রিটার্ন করতেছে, আমি বুঝতে পারলাম যে ফাংশনটা যখন কল হবে সেই কলের সময় আমার স্ট্যাকের মধ্যে দুইটা ভ্যারিয়েবল স্টোর করে রাখতে হবে। দেন যখন ফাংশনটা আবার শেষ হয়ে যাবে, তার কাজ শেষ করবে, তখন আমি আবার স্ট্যাক থেকে সেটা ফিরিয়ে দেবো। তো সেটা আমি বুঝতে পারছি। তো সবার ফার্স্টে আমি কী করবো? সবার ফার্স্টে ইনিশিয়ালাইজেশনের পার্টটা করবো। ইনিশিয়ালাইজেশন পার্ট কোনটুকু? এই পর্যন্ত। তাহলে এই 3 লাইনের জন্য সবার ফার্স্টে কি লিখবো? Tom=10। তার মানে কি? টমের ভ্যালুতে আমি 10 দিব। টমের ভ্যালুতে আমি 10 কিভাবে দিতে পারি? টম কোথায় আছে আমরা একটু দেখি। টম ইন S0, তাই না? এটা দেওয়া আছে। তাহলে কি হবে? সবার ফার্স্টে S0 এর মধ্যে আমার 10 কে অ্যাপেন্ড করতে হবে। তাহলে কিভাবে অ্যাপেন্ড করি? অ্যাড ইনস্ট্রাকশন ইউজ করি। দেখা যাচ্ছে? যদিও এর থেকে বড় করলে আমার আসলে জায়গা হবে না, তাও আর একটু বড় করি। আচ্ছা, অ্যাড ইনস্ট্রাকশন ইউজ করছি। কাকে দিচ্ছি? টমকে দিচ্ছি। টম কোথায় আছে? টম আছে আমার S0-তে। তাহলে অ্যাড S0। ও, S0 তো আমার কি সোর্স, তাই না? হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। অ্যাড S0 আমি সোর্সের মধ্যে রাখতেছি। কাকে রাখতেছি? 10-কে। তাহলে জিরো রেজিস্টারের সাথে যদি আমি কি 10 যোগ করে দেই, তাহলে আমার টমের মধ্যে কি 10 চলে গেল। তারপরের লাইন কি বলেছে? Jerry=3। তাহলে জেরি কোথায় আছে? S1 এ আছে। তাহলে S1 এর মধ্যে আমার কি করতে হবে? S1 এর মধ্যে আমার 3 কে রাখতে হবে। সিমিলার ভাবে যেভাবে আমি 10 কে রাখেছি টমের মধ্যে, সেভাবে কি আমি জেরিকে রাখলাম 3 3 এর মধ্যে, মানে 3 কে রাখলাম জেরির মধ্যে। তাহলে এইটুকু পর্যন্ত শেষ। এরপরে আমার কি আছে? J=2। এখন J=2 বলেছে, যে কিন্তু এখনো ফাংশনের মধ্যে কাজ শুরু করে নাই। যে কোথায় কাজ করতেছে? একটা গ্লোবাল ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবল হিসেবে। তাহলে কি J= এখন S4 হিসেবে আমার ইউজ করতে হবে। তাহলে অ্যাড S4 হচ্ছে আমার ডেস্টিনেশন, দেন আমার 0 রেজিস্টার, দেন হচ্ছে আমার 2। এই হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশনের পার্ট। এরপর কি বলেছে? এরপর x= একটা ভ্যারিয়েবলে কার্টুন নামের একটা ফাংশন কল হয়েছে, যার মধ্যে 6 7 8 9 এরকম ভ্যালুও কিন্তু আমার পাস হতে পারে ফাংশনের মধ্যে, কোনো যায় আসে না। এইখানে কি ভ্যারিয়েবল নাম দিচ্ছি কোনো যায় আসে না। আমার মেইন কোথায় ফ্যাক্টরটা হচ্ছে আমার ফাংশনের মধ্যে সেই ভ্যারিয়েবল বা ভ্যালুর জায়গায় আমার কোন ভ্যারিয়েবলটা আমি ইউজ করেছি, সেই ভ্যারিয়েবলের জায়গায় আমার কি A0 A1 A2 A3 এভাবে আমার ডিক্লেয়ার করতে হবে। এখানে দেওয়া ছিল তিনটার GHI, জেডটা দেওয়া নেই, জেডটা ইনিশিয়ালি মানে অন্য একটা দেওয়া, সেটা আমি কি করে দিব? যখন ফাংশন কল হবে তখন A3 বানিয়ে দিব। সো করি সেভাবে। তাহলে আমার এখন ফাংশন কল হচ্ছে। তাহলে যে ভ্যারিয়েবলে ফাংশন করছে কোনো যায় আসে না। আমার মেইন কথা এই লাইনে ফাংশনটা কল হয়েছে। তাহলে ফাংশন যেহেতু এই লাইনে কল হয়েছে, আমার কি লিখতে হবে? জাল লিখতে হবে, দেন ফাংশনের নাম লিখতে হবে। তাহলে জাল লিখে আমি ফাংশনের নাম কার্টুনটা লিখে ফেললাম। তাহলে কি আমার ফাংশন কলটা হলো। ফাংশন কল হওয়ার পরের লাইনটা কি? আমার ফাংশনের যে নাম লিখেছিলাম সেই লেভেলটা দেওয়া, তাই না? সেই লেভেলটা আমি এখানে দিয়ে দিলাম, যে সেই কার্টুন নামের লেভেলটা আমি দিলাম। এখন কি করব? এখন আমার কাজ হচ্ছে কার্টুনের ভিতর যে কাজগুলো হচ্ছে সেগুলা। তাহলে কার্টুনের ভিতর আমি দেখতেছি আমার একটা ফর লুপ আছে। ফর লুপটা শুরু করতেছে I=10 নামের একটা ইনিশিয়ালাইজেশন পার্ট দিয়ে। তাহলে এইটা কি ফর লুপের মধ্যে থাকবে নাকি বাইরে থাকবে, কেউ বলতে পারবেন?
এটা ফর লুপের বাহিরে থাকবে, কারণ এটা জাস্ট ইনিশিয়ালাইজেশন পার্ট। ইনিশিয়ালাইজেশন পার্টের সাথে তো আর লুপের কোনো কানেকশন হয় না। তাহলে যেহেতু ইনিশিয়ালাইজেশনের পার্ট, তাহলে এটা অবশ্যই লুপের বাহিরে থাকবে। তাহলে আমার কি লিখতে হবে? i ইজ ইকুয়াল টু 10 বানাতে হবে। এখন আমার আইটা কাজ করতেছে আর্গুমেন্টের মতো, আর আর্গুমেন্টের মতো কাজ করলে জি এইচ আই জে এগুলা আছে কোথায়? A0, A1, A2 এবং এখন যে আছে A3-তে। তাহলে এই চারটা ভ্যারিয়েবলে আছে বা চারটা রেজিস্টারে আমরা আছে। তাহলে i ইজ ইকুয়াল টু 10 মানে A2 এর ভ্যালুর মধ্যে 10 দিতে হবে। তাহলে কি করব? অ্যাড i, তাহলে লিখলাম অ্যাড i A2 এর ভ্যালুর মধ্যে, তাহলে A2 0 রেজিস্টার, দেন কোথায় 10। আচ্ছা, এরপর কি বলছে? এরপর হচ্ছে যে একটা কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশনটা হচ্ছে আমার কি? সেই কন্ডিশনটা হচ্ছে আমার ওয়াইল লুপের আন্ডারে, মানে ওই ফর লুপের আন্ডারে, যে ফর লুপের সাথে কানেক্টেড। এই কন্ডিশনটা কার সাথে কানেক্টেড? ফর লুপের সাথে কানেক্টেড। আচ্ছা, তো এইখানে আমি একটু চেঞ্জ করে দেই, এখানে একটা ওয়াইল দিই, ওয়াইল এটা দিয়ে ইফ, এখানে ইফ দিই, ধরেন ইফ, তারপর হচ্ছে আই কি লিখবো? ইকুয়াল ইকুয়াল নট ইকুয়াল জিরো, নট ইকুয়াল জিরো। আচ্ছা, তাহলে এটা যাবে, আদারওয়াইজ এটা যাবে। ছোট করে দিই একটু। আচ্ছা, তাহলে ওয়াইল লুপ যেহেতু এটা এইটার হচ্ছে, তাহলে কি করতে হবে? ওয়াইল লুপের আন্ডারে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়, তাহলে যে প্লাস প্লাস করি, যে প্লাস প্লাস, তারপর হচ্ছে ফর লুপের লুপটা ক্লোজ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ফর লুপের এখানে। ফর লুপের এখানে কি দেখছি? i ইজ ইকুয়াল টু 10, তারপর i ইজ গ্রেটার দেন 1 হলে i মাইনাস মাইনাস ওটা পরে করবো, মানে i ইজ গ্রেটার দেন 1 হলে আমার মেইন কথা কি? আমি লুপের মধ্যে ঢুকবো। তাহলে ঠিক আছে, আমার কি করতে হবে? তাহলে i ইজ গ্রেটার দেন 1টা দেখতে হবে। তাহলে আমার এখন কি লিখতে হবে? লুপ 1, কারণ আমার এখানে কয়টা লুপ আছে দেখেন তো? ফর ওয়াইল দুইটা লুপ আছে, তাই না? তাহলে লুপ 1 এর মধ্যে আমি কি করব? i এর এই কন্ডিশনটা শুরু করব। তাহলে লুপ 1 এর মধ্যে শুরু করলাম, তাহলে লুপ 1টা একটু বোল্ড করি, যেটা একটা লুপ। তাহলে লুপ 1 কন্ডিশনটা কি? i ইজ গ্রেটার দেন 1। তাহলে গ্রেটার দেন, লেস দেন এগুলো থাকলে আমি কোন ইনস্ট্রাকশনটা ইউজ করি? SLT বা SLTI। তাহলে এখানে যেহেতু একটা রেজিস্টার আছে এবং একটা কি ভ্যারিয়েবল আছে, মানে ইন্টিজার আছে, তাহলে আমার কি করতে হবে? SLTI ইউজ করতে হবে। SLTI কার সাথে কার করতেছি? i এর সাথে 1 এর। তাহলে আমি ধরেন T0 এর মধ্যে রাখতেছি, কার সাথে কার কম্পেয়ার করে? i এর সাথে 1 এর। i কোথায় আছে? A2 তে আছে। তাহলে A2 দেন হচ্ছে কার সাথে? 1 এর সাথে। তাহলে SLTI A2 1। তাহলে T0 আমার এখানে গ্রেটার দেন আছে, T0 আমাকে কি পাস করবে? কেউ বলতে পারবেন? 0 পাস করবে না 1 পাস করবে? জিরো পাস করবে, তাই না? তাহলে ঠিক আছে, তাহলে জিরো যদি পাস করে তাহলেই কি আমার লুপের মধ্যে, মানে এই ফর লুপের মধ্যে ঢুকবে, যার মধ্যে আরেকটা ফর ওয়াইল লুপ আছে, আরেকটা লুপ আছে। তাহলে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে T0 আমার জিরো পাস করবে, আর T0 জিরো পাস করার মানে হচ্ছে লুপের মধ্যে ঢুকবে, ফর লুপের মধ্যে। আর ফর লুপের নামটা কি দিয়েছি আমরা? লুপ 1 এর মধ্যে ঢুকবে। তাহলে জিরো যদি পাস না করে কোথায় যাবে বলেন তো? তাহলে ফর লুপ থেকে বের হয়ে যাবে না, কারণ এটা তো লুপের কন্ডিশন। তাহলে জিরো যদি পাস না করে, জিরো পাস করলে তো লুপের মধ্যেই ঢুকবে। তাহলে জিরো যদি পাস না করে তাহলে আমি কি লিখবো? বিএনই। যে বিএনই কার সাথে কার? T0 সাথে, T0 সাথে রেজিস্টার জিরোর কম্পেয়ার, যে T0 কি রেজিস্টার জিরো, মানে জিরো পাস করছে কিনা। যদি না করে, করলে তো আমার নর্মালি চলবে, যেহেতু করারই কথা এখানে লুপটা কন্ডিশনটা ট্রু হওয়ার জন্য T0 জিরো পাস করার কথা। T0 জিরো হইলেই লুপের মধ্যে ঢুকবে। তাহলে T0 যদি জিরো না হয় তাহলে কোথায় যাবে? লুপ থেকে বের হয়ে যাবে। আর এই লুপকে আমরা কি দিয়ে নাম বলেছি? লুপ 1 লিখেছি, তাই না? লুপ 1 নাম করেছি। তাহলে আমার কি লিখতে হবে? লুপ 1 এক্সিট, কারণ এখান থেকে এক্সিট হচ্ছে কি?
এক্সিট হচ্ছে লুপ ওয়ানটা, লুপ ওয়ান থেকে আমি বের হয়ে যাব। যদি টি জিরো জিরো না রিটার্ন করে তাহলে আমি লুপ ওয়ান থেকে বের হয়ে যাব। এটা হচ্ছে আমার মেইন কথা। এরপরে তাহলে কি করতে হবে? এরপরে তাহলে কি নর্মাল দেখতে হবে যে যদি জিরো হইতো, এখানে তো না হইলে আমি লুপ ওয়ান থেকে বের হবো সেটা দেখছি। যদি হইতো তাহলে কি হবে? তাহলে ওয়াইল লুপের মধ্যে ঢুকবে। ওয়াইল লুপের মধ্যে কি দেখতেছে? ওয়াইল লুপের মধ্যে দেখতেছে দুইটা কন্ডিশন আছে। দেখেন তো কি আছে? দুই ধরনের কন্ডিশন আছে। দুই ধরনের কন্ডিশন অ্যান্ড ডান এরকম একটা অপারেটর দ্বারা যুক্ত আছে। এর মানে কি বোঝায়? এর মানে আসলে বোঝায় এই ওয়াইল লুপটা কেবলমাত্র তখনই ভিতরে ঢুকবে যখন এর প্রথম কন্ডিশনও ট্রু হবে এবং সেকেন্ড কন্ডিশনও ট্রু হবে। তাহলে এইটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? দেখেন কিভাবে হ্যান্ডেল করতে পারি। আমরা সবার ফার্স্টে ওয়াইল লুপের জন্য নর্মাল যেটা করি, ফার্স্টে ফার্স্ট কন্ডিশনেরটা দেখব। ফার্স্ট কন্ডিশনেরটা যদি ট্রু হয় কেবলমাত্র তখনই সেকেন্ড কন্ডিশনেরটা দেখব। সেকেন্ড কন্ডিশনও যদি তখন ট্রু হয়ে যায় তারপরেই কেবলমাত্র আমরা লুপের মধ্যে ঢুকতে পারবো। এইটা হ্যান্ডেল করলেই হয়ে যাবে না বলেন তো? ফার্স্টেরটা আগে দেখতেছি, ট্রু হইলে সেকেন্ডটা দেখবো, সেকেন্ডটাও যদি ট্রু হয় তখনই আমি লুপের মধ্যে ঢুকবো। তাহলে ফার্স্টটা যদি প্রথমে ফলস হয়ে যায় তাহলে কোথায় চলে যাব? এই ওয়াইল লুপ থেকে বের হয়ে যাব। মানে কি? আমার লুপ টু থেকে বের হয়ে যাব। সিমিলারলি ফার্স্টটা ফলস ট্রু হওয়ার পরেও যদি সেকেন্ডটা ফলস হয়ে যায় তখনও কি আমার ওয়াইল লুপ থেকে বের হয়ে যাব। এই কন্ডিশনটা যদি আমাদের মাথায় থাকে তাহলে কি আমরা করতে পারবো ইজিলি। তাহলে শুরু করি। বিএনইর পর আমার কি লুপ ওয়ান এক্সিট করবে। যদি লুপ ওয়ান এক্সিট না করে তাহলে কি ওয়াইল লুপের মধ্যে ঢুকবে। ওয়াইল লুপের মধ্যে ঢুকে আমি দেখতেছি ফার্স্ট কন্ডিশন হচ্ছে আই ইজ লেস দেন ইকুয়াল জে। তাহলে আমার কি লিখতে হবে? এস এল টি, তাই না? এস এল টি আই লিখবো না এস এল টি লিখবো? এখানে এস এল টি লিখতে হবে কারণ দুইটাই আমার রেজিস্টার। তাহলে এস এল টি আমি টি ওয়ানের মধ্যে ধরেন রাখি। কার সাথে কার? আই এর সাথে জে। তাহলে আই হচ্ছে কোথায় আছে? এ অফ টু তে। আর এখন যে আমার ধরে নিতে হবে কি, এখন আফটার ফাংশন কলিং যে ইন কোথায় আছে? এ থ্রিতে আছে, তাই না? এটা আপনার নিজের ধরে নিতে হবে, এটা কিন্তু পরীক্ষায় নাও দেওয়া থাকতে পারে। তাহলে এটা আপনার ধরে নিতে হবে। তাহলে কি আয়ের সাথে জে যখন কম্পেয়ার করব তখন এই এ টুর সাথে আমার এ থ্রি এর কম্পেয়ারটা করতে হবে। আয়ের সাথে জেড কম্পেয়ার করতেছি। এখানে দেখতেছি লেস দেন ইকুয়াল দেওয়া, তাহলে টি ওয়ানে কি রিটার্ন করবে? টি ওয়ানে জিরো রিটার্ন করবে, তাই না? সবাই বুঝতে পারছি? কারণ কি এখানে লেস দ্যান, আমরা জানি লেস দ্যান ইকুয়াল থাকলে আমরা লেস দ্যানকে প্রায়োরিটি দেই এবং লেস দ্যানকে যদি প্রায়োরিটি দেই তাহলে টি ওয়ান নামের যে লেভেলটা আমরা দিয়েছি, মানে যে রেজিস্টার আমরা রেখেছি ডেস্টিনেশনে, সেটা এসএলটি ইউজ করার ফলে এ টু আর এ থ্রির এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে টি ওয়ান হচ্ছে আমার ওয়ান রিটার্ন করবে। টি ওয়ান যদি ওয়ান রিটার্ন করে তাহলে কি হবে বলেন তো? কি বলেছিলাম যে ফার্স্ট কন্ডিশনটা যদি ট্রু হয় কেবলমাত্র তখনই সেকেন্ড কন্ডিশনটা দেখবো, তাই না? তাহলে কি করব? টি ওয়ান যদি ওয়ান রিটার্ন করে তাহলে নর্মালি সেকেন্ড কন্ডিশনটা দেখব। যদি জিরো রিটার্ন করে তাহলে এই ওয়াইল লুপ থেকে, যেটার নাম আমি লুপ টু দিয়েছি, সেই লুপ থেকে বের হয়ে যাব। তাহলে কি করব? জিরো রিটার্ন করতেছে কিনা সেটা দেখতে হবে, তাই না? যেহেতু কি আমার ওয়ান রিটার্ন করছে। তাহলে বিই কিউ টি ওয়ান কি আমার জিরো রিটার্ন করছে কিনা। যদি জিরো রিটার্ন করে তাহলে আমি কোথাতে যাব? আমি লুপ টু থেকে বের হয়ে যাব। সবাই কি বুঝতে পারছি? কারণ কি এটা দেখতেছি আমরা যদি ফলস হয়, মানে জিরো রিটার্ন করে। জিরো রিটার্ন কখন করবে? যখন এটা ফলস হবে, তাই না? জিরো রিটার্ন করবে মানে কি আই ইজ নট লেস দ্যান ইকুয়াল জে। লেস দ্যান ইকুয়াল জে যদি ট্রু হইতো তাহলে তো ওয়ান রিটার্ন করতো। তাহলে জিরো রিটার্ন করা মানে এইটা ফলস হয়েছে, আর এটা ফলস হলে আমরা কি জানি? এই লুপ থেকে বের হয়ে যাব। সেটাই করছি যে লুপ টু এক্সিট করব। তাহলে যদি আমরা লুপ টু এক্সিট না করি তার মানে কি জিরো হয় নাই। জিরো হয় নাই মানে আমার ওয়ান হয়েছে। ওয়ান হওয়া মানে কি? তখন আমি সেকেন্ড কন্ডিশন অ্যান্ড দিয়ে যে সেকেন্ড কন্ডিশনটা দেওয়া সেটা দেখব। তাহলে অ্যান্ড দিয়ে সেকেন্ড কন্ডিশনে কি দেওয়া? আই ইজ নট ইকুয়াল জে। তাহলে আই ইজ নট ইকুয়াল জে মানে কি? মানে হচ্ছে আমার বিএনই বা বিইকিউ এর যে কোনো একটা ইউজ করতে হবে। কোনটা? নট ইকুয়াল থাকলে আমরা জানি বিইকিউ মানে উল্টাটা ইউজ করি। কিন্তু এখানে তাহলে কি করব দেখেন তো। দেখেন ফার্স্টে এইখানে একটা কন্ডিশন, এই কন্ডিশনটা যদি আমার নট ইকুয়াল হয় তাহলে আমি একটা জায়গায় যাব। নট ইকুয়াল যদি হয় তাহলে তো নর্মালি চলার কথা, তাই না? কারণ কি আমার টি ওয়ান যদি ট্রু হয় কেবলমাত্র তখনই আমি এই কন্ডিশনটা দেখতে পারবো। এটা ট্রু না হলে তো এটা আসবোই না এই লাইনে। তাহলে এটা যদি ট্রু হয় তাহলে এটাই আসছি। আর এটা যদি ট্রু হয় কেবলমাত্র তখনই কি আমি লুপের মধ্যে ঢুকবো। তাহলে এটা যদি ট্রু না হয় তাহলে আমি কোথায় যাব? লুপ থেকে বের হয়ে যাব। তার মানে এখানে নট ইকুয়াল যে দেওয়া, আমি যদি ইকুয়াল যে লিখি তার মানে কি এই বি কিউ যদি কার সাথে কার
আই এর সাথে জে, আই কোথায় আছে? আই হচ্ছে আমার এ টুতে আছে, জে হচ্ছে আমার এ থ্রিতে আছে। যদি আমার এ টু আর এ থ্রি ইকুয়াল হয়ে যায়, নট ইকুয়াল হলে নর্মালি লুপের মধ্যে ঢুকবে, যদি ইকুয়াল ইকুয়াল হয় তাহলে কোথায় যাব? এটাও ফলস হচ্ছে, তার মানে ফলস হওয়া মানে আমি লুপ থেকে বের হয়ে যাব। লুপ থেকে বের হওয়া যাওয়ার মানে কি? এটা ওয়াইল লুপ থেকে বের হবো। তাহলে ওয়াইল লুপটা কোথায় আছে? লুপ টুতে। লুপ টু এর নামই আমি ওয়াইল লুপ দিয়েছিলাম, তাই না? তাহলে এখানে আবার কি লিখতে হবে? লুপ টু এক্সিট লিখতে হবে, যে আমি লুপ টু এর থেকে বের হয়ে যাচ্ছি। এভাবেই কি আমি হ্যান্ডেল করতে পারলাম অ্যান্ড দিয়ে কন্ডিশনটা, যেখানে আমার অ্যান্ড থাকলে আমি দুইটা কন্ডিশনটা দেখি, চেক করি। ফার্স্ট কন্ডিশন ট্রু হলে সেকেন্ডে যাব, সেকেন্ড কন্ডিশনও ট্রু হলে তারপর লুপের মধ্যে ঢুকবো। ফার্স্ট কন্ডিশন ফলস হয়ে গেলে লুপ থেকে বের হয়ে যাব, সেকেন্ড কন্ডিশন ফার্স্ট কন্ডিশন ট্রু এবং সেকেন্ড কন্ডিশন ফলস হলেও লুপ থেকে বের হয়ে যাব। সেটা আমি হ্যান্ডেল করলাম। তাহলে দেখেন এখন আমি কি কি করলাম, যে লুপ টু থেকে বের হচ্ছি, তাহলে মানে কি বের হব না কখন? যখন এই ইকুয়ালের কন্ডিশনটা ফলস হবে। ইকুয়ালের কন্ডিশন ফলস হওয়া মানে কি? নট ইকুয়ালটা ট্রু হয়েছে, আর নট ইকুয়াল যদি ট্রু হয় তাহলে আমি কেবলমাত্র এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবো, মানে ওয়াইল লুপের মধ্যে ঢুকবো। তাহলে ওয়াইল লুপের মধ্যে ঢুকে ফেললাম আমি। ওয়াইল লুপের মধ্যে ঢুকে আমি কি দেখতেছি? ইফ আই ইজ নট ইকুয়াল 0। তাহলে এখন কি নট ইকুয়ালের একটা ইকুয়েশন দেওয়া আবার, তাহলে আমার কি লিখতে হবে? বি ই কিউ লিখতে হবে, যে আই এর সাথে জিরোর হচ্ছে কম্পেয়ার। তাহলে আই হচ্ছে আমার এ টুতে আছে, জিরো তো আমার জিরো রেজিস্টারই আছে, জিরো রেজিস্টার। যদি এইটা হয়, কারণ এখানে নট ইকুয়াল 0 হলে বলছে নর্মালি চলবো, তাহলে ইকুয়াল ইকুয়াল 0 হলে কোথায় যাব? এলসে যাব। সেটাই যাচ্ছি আমরা, যে এলসে যাচ্ছি। তাহলে বি কিউ যদি এ টু এর ভ্যালু আমার কি হয়, 0 সাথে কম্পেয়ার করে যদি ইকুয়াল হয়, নট ইকুয়াল থাকলে নর্মাল চলবে, তাহলে ইকুয়াল থাকলে কোথায় যাবে? এলসে যাবে। সেটাই দিলাম, যে ইকুয়াল থাকলে আমার কোথায় যাচ্ছে? এলসে যাচ্ছে। তাহলে এরপরে কি হবে বলি? এরপরেরটা কি? যদি এই ইকুয়ালের কন্ডিশনটা ফলস হয় তাহলে তো আমি কেবলমাত্র সিকোয়েন্সিয়ালি চলবো। তার মানে কি? পরের লাইনটায় কি দেওয়া? টম ইজ ইকুয়াল টু 8g প্লাস h প্লাস বি অফ আই। তাহলে এটা আমার কি কি করতে হবে? g প্লাস h বানাইতে হবে, তার সাথে 8 গুণ করতে হবে, বি অফ আইটা বানাইতে হবে, বি অফ আই এর সাথে আবার আমার কি করতে হবে? এত টাইম নেই, এখানেও বি অফ আই লিখে দিই, আর এখানে বেস অ্যাড্রেস অফ শুধু বি লিখি, অফ বি ইজ একই কথা, জাস্ট এখানে একটু কমাই দিলাম, ইজ ইন S2। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমার কি করব? সবার ফার্স্টে জি প্লাস এইচ করতে হবে, দেন বি অফ আইটা করতে হবে, বি অফ আইটা করে তার সাথে কি এই জি প্লাস এইচ আর বি অফ আই যোগ করে টমের মধ্যে রাখতে হবে। আচ্ছা খুবই ইজি। কি করব তাহলে? সবার ফার্স্টে জি প্লাস এইচ, তাহলে অ্যাড ইনস্ট্রাকশনের মধ্যে টি টু এর মধ্যে রাখতেছি। জি প্লাস এইচ কোথায় আছে? A0 A1 আছে, তাহলে A0 A1 জি প্লাস এইচ করা শেষ। এরপর আমার কি করতে হবে? 8 গুণ করতে হবে, তাহলে SLL করতে হবে। টি2 এর মধ্যে আমি রাখি, টি2 এর সাথে আমার কি করতে হবে? 8 গুণ করা মানে 3 বিট লেফট শিফট করা, তাহলে আমার 8 গুণ হয়ে গেল। এখন কি করতে হবে? আমার বি অফ আই বের করতে হবে। বি অফ আইটা কিভাবে বের করব? বি অফ আইটা বের করার জন্য আইকে আমার 4 দিয়ে গুণ করা লাগবে, দেন এই 4i কে বি এর বেস অ্যাড্রেস দিয়ে যোগ করা লাগবে, দেন আমার লোড করতে হবে। করে ফেলাই। তাহলে SLL 4 দিয়ে গুণ, তাহলে ধরেন টি3 এর মধ্যে রাখতেছি আই কে, তাহলে আই কোথায় আছে? A2 তে আছে, তাই না? A2 তে আই আছে। 4 দিয়ে গুণ মানে 2 বিট লেফট শিফট। এরপর কি করব? এরপর আমার করতে হবে 4i পেয়েছি, এই লাইনে আমি কি পেয়েছি? 4i পেয়েছি। 4i এর সাথে আমার কি যোগ করতে হবে? বি এর বেস অ্যাড্রেস। বি এর বেস অ্যাড্রেস কততে আছে? S2 তে আছে। আর বিটা কোথায়? আমার কি ফাংশনের আর্গুমেন্ট হিসেবে আছে? এখানে নাই, সো আমি এখানে S2 ইউজ করতে পারবো। তাহলে যোগ করব কাকে? বি এর বেস অ্যাড্রেসকে। আমি টি3 তে রাখি, টি3 তে রাখলাম, টি3 প্লাস বেস অ্যাড্রেস হচ্ছে আছে S2, তাহলে টি3 প্লাস S2 কি করতেছি আমি? টি3 তে, তাহলে টি3 এর মধ্যে 4i প্লাস বেস অ্যাড্রেস অফ বিটা চলে আসছে। এখন কি করব? এই টি3 এর মধ্যে আসলে আমার এক্সাক্ট লোকেশনটা আছে, যে কোথায় আমার লোড করতে হবে বি অফ আই কে, তাহলে সেটা আমরা কি করে দিব? লোড করে দিব। লোড ওয়ার্ড টি3 এর মধ্যে আমি রাখতে পারি 0 অফ টি3। বুঝতে পারছি? টি3 যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসে আমার কি করতেছি? এই অ্যাড্রেস 0 অফ ওই অ্যাড্রেসে আমি যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই টি3 এর মধ্যে আমি অ্যাপেন্ড করতেছি। তাহলে টি3 এর মধ্যে আসলে আমার কি আছে? বি অফ আই আছে। টি2 এর মধ্যে আমার কি আছে? আমার 8g প্লাস এইচ আছে। তাহলে টি2 আর টি3 আমার এখন কি করতে হবে? যোগ করে দিতে হবে। আর যোগ করলে আমি কাকে পাবো? টমকে পাবো। তাহলে করে ফেলাই। তাহলে অ্যাট
টমকে পাবো, তাই না? তাহলে ডেস্টিনেশনটা আমার কি, ডেস্টিনেশনটা আমার টমের যে ডেস্টিনেশনটা, টমের ডেস্টিনেশন কি S0। আর টম এখানে কি আর্গুমেন্ট হিসেবে ইউজ হয়নি, যদি ইউজ হইতো তাহলে আমি S0 এখন লিখতে পারতাম না, কিন্তু যেহেতু ইউজ হয়নি তাহলে কি আমার S0 লিখতে হবে। তাহলে S0 করার পর আমার কি টমের সাথে কি T2 আর T3টা যোগ হচ্ছে, T2 প্লাস T3 এইটা যোগ হলো, এবং জেরিতে কি হবে, টম ভাগ 2 হবে। তাহলে টম ভাগ 2 মানে SRL করা, জেরি মানে আমার ডেস্টিনেশন হচ্ছে আমার কত S1, তাই না? S1 হচ্ছে আমার ডেস্টিনেশন, SRL এটা SRL করতেছি, তাহলে আমি হচ্ছে ভাগ করতে পারবো কার সাথে, কার টমের সাথে আমার 2 ভাগ, তাহলে S0 এর সাথে 1 বিট যদি আমি রাইট শিফট করি তাহলে আমার 2 ভাগ আকারে হয়। এই হচ্ছে আমার টম এবং জেরিকে আমি পেয়ে গেলাম ইফের মধ্যের কাজটা। এখন আপনারা বলতে পারেন একটা জিনিস আমরা স্কিপ করছি, মানে মিস হয়ে গেছে, সেটা কি, টম এবং জেরি যে আমরা কি একটা ভ্যারিয়েবল ছিল, সেভ ভ্যারিয়েবল, সেটাকে আমরা চেঞ্জ করে ফেলতেছি। তাহলে সেটাকে আমার ফাংশনটা কলের আগে কি করতে হবে, সেটাকে আমার এসপি মানে একটা স্ট্যাকের মধ্যে রাখতে হবে, তাই না? তাহলে স্ট্যাকের মধ্যে রাখাটা আমরা এখনো রাখছিলাম না, তাহলে সেটা আমার কোথায় রাখতে হবে, এই ফাংশন যখন কল হয়েছে ইনিশিয়ালাইজেশনের পরপরই আমার কি স্ট্যাকের মধ্যে রাখতে হবে। তাহলে আমরা রাখি, কি করতে হয়, স্ট্যাকের মধ্যে আমার এসপি কে কি SP-4 করে ফাঁকা স্লটে নিতে হয়, ফাঁকা স্লটে আগে টমকে রাখবো, দেন আবার SP-4 করে আরেকটা ফাঁকা স্লটে জেরিকে রাখবো। করি তাহলে, এটা হচ্ছে SP-4, এইখানে একটা ফাঁকা স্লট পেলাম, এখানে কাকে রাখতেছি, স্টোর করতেছি টমকে। তাহলে টমকে স্টোর করব, টম কোথায় আছে, টম হচ্ছে আমার S0 তে আছে, এখানে 0 অফ এক্সপি, তাই না? S0 যে ভ্যালুটা সেটা আমি কোথায় রাখতেছি, SP এখন যেখানে আছে সেখানে রাখতেছি। সেম এই কাজটা আবার কি করতে হবে, আমার জেরির জন্যও করতে হবে। তাহলে জেরির জন্য যদি করি, এখানে SW তে শুধুমাত্র কি হবে, S1 হবে, S0 এর বদলে কি হবে, জেরির যে সেভ রেজিস্টারটা সেটা হবে S1। তাহলে এইটাই আমার করা বাকি ছিল, সেটা আমরা করে ফেললাম। এখন আমার কি ইফের কন্ডিশন শেষ হয়েছিল, ইফের কন্ডিশন শেষের পরে আমি কি করব বলেন তো, যে প্লাস প্লাস করার কথা না, কারণ এটা কি ওয়াইল লুপের ইনক্রিমেন্টের, ওয়াইল লুপের আন্ডারে যে ইনক্রিমেন্ট সেটা। তাহলে আমার কি করতে হবে, যে প্লাস প্লাস করতে হবে। যে প্লাস প্লাস কিভাবে করব, যে প্লাস প্লাস করার জন্য এটা একটু এদিকে সরাই দেই, লাগবে না। আচ্ছা, আমার এদিকে আরো লাগবে, সো এদিকে নিয়ে আসি। আচ্ছা, তাহলে যে প্লাস প্লাস করতে হবে, তাই না? যে প্লাস প্লাস, তাহলে ইফ কন্ডিশন যেহেতু আমার কি ট্রু হয়েছে, ইফ কন্ডিশন ট্রু হলে আমি বলেছি যে যাই করুক, ইফ করি আর এলস করি, এই এক্সিকিউশন হওয়ার পর আমার লুপের ইনক্রিমেন্ট হবে। তাহলে ইনক্রিমেন্ট হচ্ছে যে প্লাস প্লাস, যে প্লাস প্লাস মানে হচ্ছে আমার A(2), তাই না? সরি, A(3), যে আছে কোথায়, A(3) তে আছে। তাহলে A(3) প্লাস প্লাস করতে হবে, অ্যাড আই, A3 হচ্ছে আমার ডেস্টিনেশন, A3 আমার সোর্স, +1। তাহলে এটাই হচ্ছে আমার জে প্লাস প্লাস। জে প্লাস প্লাসের পর কি আমার এলস এর কাজটা, তাই না? এলস যে লেভেল, এলস লেভেলের কাজটা আমার করতে হবে, আমি পরবর্তী ইয়াতে করি, এইখানে না করে এখানে যেহেতু অনেক ক্লাস্টার্ড হয়ে যাচ্ছে আমি এখানে করতেছি। তাহলে এইটাই এখান থেকে আমি শুরু করি, জে প্লাস প্লাসের পরের থেকে কি হবে আমার সেটা দেখি। তাহলে সেখানে আমার কি হবে আসলে, সেইখানে আমার হবে এলস যে লেভেল, এলস লেভেল থেকে শুরু হবে, তাই না? এলস লেভেল থেকে আমি শুরু করব। তাহলে এলস লেভেল থেকে যদি আমি শুরু করি, আমার কি করতে হবে, টম ইজ ইকুয়াল টু 16 G-H বি অফ আই। তাহলে এখানেও কিন্তু বি অফ আইটা আবার করতে হবে, কারণ ইফ আর এলস দুইটা আলাদা আলাদা কন্ডিশনের মধ্যে আমি ডিক্লেয়ার করেছি বি অফ আইটাকে। তাহলে আমার সর্বফার্স্টে G-H করতে হবে। G-H মানে সাব ইনস্ট্রাকশন, সাব, এইখানে আবার আপনি T2 কে ইউজ করতে পারবেন, কারণ কি হয় ইফে যাবে নয়তো এলসে যাবে, যে কোনো একটাই যাবে। তাহলে T2 আমার ডেস্টিনেশন, কার সাথে কার, জি এর সাথে এইচ। জি হচ্ছে আমার A0 তে, এইচ হচ্ছে আমার A1 এ। তাহলে জি আর এইচ আমি বিয়োগ করলাম, বিয়োগ করার পর তার সাথে 16 গুণ করতে হবে। সেম SLL আমি T2 তে রাখি, T2 তে রেখে T2 এর সাথে আমার কি করতে হবে, 16 গুণ মানে 4 বিট লেফট শিফট করলে আমার 16 গুণ হয়, 16 গুণ করলাম, প্লাস বি অফ আই। বি অফ আই তাহলে কি করতে হবে, আবার ওই সেম SLL এই লাইন 3টা আবার লিখতে হবে। তাহলে আমি এখান থেকে একটু কপি করে পেস্ট করে দেই, যেহেতু আমার ওয়ার্ডে করতেছি ইজি হবে আমাদের জন্য।
অফ এক্সট্রা কাজ করতে হবে না। তাহলে কি এসএলএল A22 এটা হচ্ছে 4i করলাম, 4i এর সাথে আমার কি করছি, এই বি এর বেজ অ্যাড্রেসটা যোগ করেছি এবং T3 এর মধ্যে বি অফ আইটা অ্যাপেন্ড করেছি। এরপর কি করতে হবে, আমার যোগ করে দিতে হবে। তাহলে অ্যাড করে পাবো কাকে, টমকে পাবো। টম কোথায় আছে, টম আছে S0-তে। তাহলে S0 কার সাথে কার, T2 এর সাথে T3, T2 T3। তাহলে আমি টমকে পেলাম, টমকে পেলাম এই লাইনগুলোয়, তাই না? এই লাইনগুলোয় কোথায় কাকে পেলাম, টমকে পেলাম। আর এই লাইনে কাকে পেয়েছি, জেরিকে পেয়েছি। তাহলে সেম এই লাইনে আমি টমকে পেলাম, আর পরের লাইনগুলোয় আমি কি পাবো, জেরিকে পাবো। জেরির জন্য কি করতে হবে, জেরির জন্য আমার এই লাইনটা না, এইটা তো টমের লাইন না, টমের লাইন তো নিচের লাইনটা, এইটা, হ্যাঁ এটা হচ্ছে আমার টমের লাইন। তাহলে টমকে পেলাম আমরা S0-র মধ্যে। তাহলে S0-র মধ্যে টমকে পেলাম, আর S1-এর মধ্যে আমি কাকে পাবো, জেরিকে পাবো। এটা নিয়েও কি করতে বলছে, ভাগফল করতে বলছে। তাহলে SRL কার সাথে কার, ডেস্টিনেশন হচ্ছে আমার S1, তাহলে S1 কার সাথে করতেছি, S0-র সাথে। কয় বিট রাইট শিফট করলে আমার 4 দিয়ে ভাগ হয়, 2 বিট রাইট শিফট করলে আমার 4 দিয়ে ভাগ হয়, সেটাই করেছি। তাহলে 2 বিট রাইট শিফট করেছি, তাহলে আমার 4 দিয়ে ভাগ হয়েছে। তাহলে এখানে আমি পেয়েছি জেরিকে। এখন আমার কাজ কি, যেহেতু এই কন্ডিশনটা ডান, মানে এই লুপের মধ্যে যা ছিল সেটা ডান, জে প্লাস প্লাস করা। জে প্লাস প্লাস মানে অ্যাড আই, এই লাইনটা, তাই না, A3 A3 1 এটা লিখে ফেলে। অ্যাড আই A3 A3 1, এখানে জে প্লাস প্লাস করেছি। এখন বলেন তো, জে প্লাস প্লাস হওয়ার পরে সেটা কি কোথায় যাবে, লুপের মধ্যে ব্যাক করবে না, লুপের মধ্যে ব্যাক করবে। তাহলে কি করব, জাম্প লুপ কোনটা, এটা ওয়াইল লুপের মধ্যে ব্যাক করবে, তাই না? ওয়াইল লুপের নাম কি দিয়েছিলাম বলেন, লুপ 2, তাই না? জাম্প লুপ 2, ওয়াইল লুপের নাম কি দিয়েছিলাম, লুপ 2 দিয়েছিলাম। তাহলে আমি কোথায় জাম্প করব, এখন লুপের মধ্যে, মানে ওয়াইল লুপের মধ্যে লুপ 2 এর মধ্যে জাম্প করব। লুপ 2 এর মধ্যে জাম্প করলাম, এরকম করতে করতে চলবে। তাহলে দেখেন লুপ 2 একসময় তো এক্সিটও হবে, তাই না? তার মানে কি, এর পরের লাইনটা হচ্ছে আমার লুপ 2 এক্সিটের যে ইয়াটা, সেই লেভেলটা। তাহলে লুপ 2 এক্সিটের মধ্যে আসলে কি কাজটা হচ্ছে দেখেন তো ভালো করে। এই ওয়াইল লুপটা এক্সিট করছি, ওয়াইল লুপটা এক্সিট যদি আমি করি, কেবলমাত্র তখনই ফর লুপের আন্ডারে আবার চলে আসছি না। ফর লুপের আন্ডারে কি হচ্ছিল বলেন তো, i is greater than 1, মানে লুপ 1 এর আন্ডারে চলে আসছে। i is greater than 1 এ আমি লুপ 2 এর মধ্যে ঢুকতেছিলাম। দেন এই লুপ একবার চালু হলে বা একবার কমপ্লিট হলে দেন আমি কি করব, i মাইনাস মাইনাস করব। তার মানে এই লুপ 2 এক্সিটের মধ্যে আসলে কি হচ্ছে, i মাইনাস মাইনাসের এই ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট যেটাই বলেন, ডিক্রিমেন্টটা হচ্ছে, তাই না? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, লুপের ডিক্রিমেন্ট আমরা কি করে থাকি, লুপের একবার এক্সিকিউট হওয়ার পরে করে থাকি। তাহলে i is equal to 10 এর জন্য একবারই এই ফুল ওয়াইল লুপটা এক্সিকিউট হওয়ার পর্যন্ত কি এই i is equal to 10ই ছিল। তার মানে কি, ওয়ান ইটারেশন ফর দিস ফর লুপ, তাই না? এই ফর লুপের জন্য একটা ইটারেশন হয়েছে। তাহলে কি, আবার এই ফর লুপে আবার ব্যাক করতেছি। ফর লুপে যদি ব্যাক করি, তাহলে ব্যাক করা মানে কি, এই i মাইনাস মাইনাসটা হওয়া। তাহলে i মাইনাস মাইনাসটা করার জন্য আমার কি লিখতে হবে, অ্যাড i কোথায় আছে, i আছে হচ্ছে আমার a of 2 তে। তাহলে অ্যাড i a2 a2 কি হবে, -1, তাই না? a2 -1, তাহলে i মাইনাস মাইনাস মানে কি, i is equal to i minus 1, সেটাই করেছি। যে লুপ 2 এক্সিট হওয়ার পরে কি হবে, i এর এই ডিক্রিমেন্টটা হবে। দেন আবার কোথায় যাব, লুপের মধ্যে ফেরত যাব। কোন লুপের মধ্যে ফেরত যাব, ফর লুপের মধ্যে এখানে ফেরত যাব। তাহলে কি করতে হবে, জাম্প লুপ 1, সেটা লিখেছি দেখেন। তাহলে আমি কোথায় ফেরত যাচ্ছি, লুপ 1 এর মধ্যে ফেরত যাচ্ছি, জাম্প লুপ 1। লুপ 1 এর মধ্যে ফেরত গেলে তখন কি হবে, এই লুপ 1 এর এই কন্ডিশনটা দেখতে থাকবে। তার মানে কি, এই কন্ডিশনটা এক সময় তো এই বিএনই কন্ডিশনটা কি ফল, মানে ট্রু হবে। বিএনই ট্রু হওয়া মানে কি, লুপ 1 এর থেকে বের হবো। লুপ 1 এক্সিট নামেরও কি একটা আমার অবশ্যই লেভেল দিতে হবে। লুপ 1 এক্সিটের মধ্যে কি হচ্ছে, লুপ 1 এক্সিটের মধ্যে আমার কি, এখন আর কিছু হচ্ছে, এই যে এই কাজটা হচ্ছে, তাই না? লুপ 1 মানে কি, ফর লুপটাও যখন এক্সিট হবে, তার মানে এটা হচ্ছে আমার ফর লুপ এক্সিটের গেট। ফর লুপ যখন এক্সিট হয়ে যাবে, তখন আমার কি করতেছি, এই ফাংশনের এই কাজটা বাকি আছে, যে রিটার্ন করতেছি টম এবং জেরিকে। বাকি সব কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে টম এবং জেরিকে যে আমি রিটার্ন করব, তাহলে তাদের কোডটা দিতে হবে। তার মানে রিটার্ন করি আমরা কোন ভ্যারিয়েবলে, v0 v1 এ। তাহলে টমকে আমি v0 তে রাখবো,
জেরিকে আমি v1 এ রাখবো, তাহলে আমার রিটার্ন হয়ে যাবে। তাহলে করি সেটা, অ্যাড ইনস্ট্রাকশন, আমার v0 হচ্ছে আমার ডেস্টিনেশন, কার ভ্যালু, টমের ভ্যালু, টমের ভ্যালু কোথায় আছে, টমের ভ্যালু আছে s0 তে। তাহলে s0 সাথে যদি আমি 0 রেজিস্টার যোগ করি, সেটা v0 তে রাখি, তাহলে কি v0 এর মধ্যে টমের ভ্যালুগুলো চলে আসলো। সেম ভাবে যদি আমরা কি করি, v1 এর মধ্যে জেরির ভ্যালু মানে কি s1 এর ভ্যালু, তার সাথে 0 রেজিস্টার যদি যোগ করি, তাহলে v1 এর মধ্যে জেরির ভ্যালুটা চলে আসলে তার মানে কি আমি রিটার্ন করে ফেলছি, এই দুইটা ভ্যালুকে রিটার্ন করে ফেলছি। তাহলে এখন আমার করতে হবে কি, এখন আমার করতে হবে এই যে আমরা ফাংশনের মধ্যে রেখেছিলাম না, ফাংশনের মধ্যে আমার কি এই স্ট্যাকের মধ্যে এই দুইটা ভ্যারিয়েবল আমি রেখে দিয়েছিলাম, সেই ভ্যারিয়েবলগুলোকে আমার কি করে দিতে হবে, ফাঁকা করে দিতে হবে বা ফ্রি করে দিতে হবে। তার মানে ফাংশন স্ট্যাকের মধ্যে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আবার টম এবং জেরির মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে সেটা কিভাবে দিব, সেটা আমার সবার ফার্স্টে লোড করতে হবে। লোড করব কাকে আগে লোড করব, এখন আমার স্ট্যাকের মধ্যে লাস্ট কে ছিল, স্ট্যাকের মধ্যে লাস্ট জেরি ছিল, মানে জেরিকে লাস্ট আমি সেভ করেছিলাম, স্টোর করেছিলাম। তাহলে জেরিকে আমার ফার্স্ট লোড করতে হবে। তাহলে লোড করব কাকে, জেরিকে। জেরি কোথায় ছিল, s1 এ। তার মানে 0 অফ sp তে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আবার s1 এ দিয়ে দিচ্ছি, জেরিতে দিয়ে দিচ্ছি, s1 এ আবার দিয়ে দিচ্ছি। তারপর কি করতে হয়, sp কে তার নিচের ঘরে আনতে হয়, নিচের ঘরে আনার জন্য কি +4 করতে হয়। তো এখানে আমার প্লাস না লিখলেও বোঝায় যে ওটা প্লাসই, সো ওটা সমস্যা নেই, অ্যাড আই sp +4। তারপর কি করব, আমি জেরিকে দিয়ে দিচ্ছি তার ভ্যালুটা, তারপর টমকেও দিয়ে দিতে হবে তার ভ্যালু। টম কোথায় আছে, টম হচ্ছে s0 তে আছে, 0 অফ xp তে যে ভ্যালুটা আছে এখন, সেই ভ্যালুটা টমেরকে সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার কি করলাম, sp কে আবার তার প্রিভিয়াস ফর্মে নিয়ে আসলাম। তাহলে sp যেখানে অরিজিনাল ছিল সেখানে চলে আসলো। তাহলে কি সবাইকে সবারটা দেওয়া শেষ। এখন লাস্ট কাজটা কি, লাস্ট কাজটা jr রেজিস্টার আরে করা, মানে ফাংশনে আবার ব্যাক করা। এটাই হচ্ছে আমার লাস্ট কাজ, এবং এইটাই হচ্ছে আমার এই করেসপন্ডিং কোডের করেসপন্ডিং মিপস কোড। সবাইকে বুঝতে পেরেছি, আশা করি এত বড় স্যার বোঝা খুব সমস্যা, এই জন্যই তো আমি রেকর্ডিংটা দিয়েছি। অনেকে বলেছিলেন যে রেকর্ডিং দেখলে অনেকবার দেখেও ইয়া করা যায়, এটার জন্য আপনাদের কথা শুনেই আমি আর কি রেকর্ডিংটা দিয়েছি, যে যাতে আপনারা বুঝতে পারেন, ইয়া করতে পারেন। পরীক্ষায় কি স্যার এত বড় দিবেন? তাহলে তো শেষ, এটা লিখে লিখতে পরীক্ষা শেষ। এত বড় না হলেও মোটামুটি তো হবে, কারণ পরীক্ষায় মিপস কোড থেকে আপনাদের প্রায় 20 মার্কের মতো থাকবে 40-এর মধ্যে, সো মিপস কোড তো ইম্পর্টেন্ট অনেক। সো এটাই আর কি, যাই হোক। তো এইটা হচ্ছে আমার মিপস কোড গেল। তাহলে আশা করি মিপস কোড থেকে আমাদের আর কোনো প্রবলেম হবে না। মিপস কোড থেকে চ্যাপ্টার থেকে আমি জাস্ট একটা টপিকটাই পড়াবো লাস্টে, যেটা হচ্ছে আমার এই পিডিএফ এর মধ্যে আছে। আমরা এতক্ষণ কি স্লাইডগুলো দেখতেছিলাম, পিডিএফ এর এখানে আমরা দেখবো শুধুমাত্র একটাই টপিক দেখতে হবে পিডিএফ এর মধ্যে, সেটা হচ্ছে ব্রাঞ্চিং ফার অ্যাওয়ে। এই ব্রাঞ্চিং ফার অ্যাওয়েটা কি, এটা আমরা অলরেডি করছি। আসলে এটা কি করছিলাম, আমরা ব্রাঞ্চ অ্যাড্রেস এবং জাম্প অ্যাড্রেস যে ক্যালকুলেশন করেছিলাম, তখন আমরা দেখেছিলাম কি, তখন আমরা দেখেছিলাম যে এদের যে ইয়া আছে, এদের কি আছে, এদের যে লিমিটেশন আছে। ব্রাঞ্চ অ্যাড্রেস বিএনই বিইকিউ এর জন্য 16 বিট থাকে, তাই না, কনস্ট্যান্টটা থাকে 16 বিট। আর এদের রেঞ্জ তাহলে কি 2 টু দি পাওয়ার -15 থেকে -2 টু দি পাওয়ার 15 থেকে +2 টু দি পাওয়ার 15 -1 পর্যন্ত। এগুলো আমরা দেখেছিলাম অফলাইন ক্লাসে। আর তারপর কি দেখেছিলাম, জাম্প অ্যাড্রেসের লিমিটেশন বা এই রেঞ্জটা হচ্ছে কত, জাম্প অ্যাড্রেসের রেঞ্জটা হচ্ছে 26, যেহেতু আমার 26 বিটের আমার অফসেট না সরি কনস্ট্যান্টটা, তাহলে আমার জাম্প অ্যাড্রেসের রেঞ্জটা কত ছিল, এইখানে স্লাইডেই পাবেন যে 2 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 25 থেকে +2 টু দি পাওয়ার 25 -1 পর্যন্ত। এগুলো আমার এখানেই আছে, যদি আপনার একটু দেখাই বের করে। এইখানেই থাকার কথা, এই কোথায়, উপরে এই যে এইখানে দেখেন। তাহলে কি ব্রাঞ্চের কি লিমিটেশন 2 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 15 থেকে +2 টু দি পাওয়ার 15 -1। তাহলে কি এই যে ভ্যালুটা হবে জাম্পের ক্ষেত্রে সেটা অনেক বেশি না, 2 টু দি পাওয়ার 25, যেহেতু এখানে 26 বিটের অ্যাড্রেস, তার মানে কি -2 টু দি পাওয়ার 25 থেকে রেঞ্জটা +2 টু দি পাওয়ার 25 -1 পর্যন্ত। তাহলে 2 টু দি পাওয়ার 25 বড় নাকি 2 টু দি পাওয়ার 15 বড়? অবশ্যই 2 টু দি পাওয়ার 25 বড়। এটার জন্য কি বলা হয়,
যে যখন আমার এমন দেখতেছি যে আমার লেভেলটা এমন জায়গায় আছে যে জাম্প করতে হবে, আমার অনেক বেশি দূরে জাম্প করতে হবে, তখন আমার অনেক সময় হতে হয় যে আমরা বি কিউ বিয়ে নিতে পারি না। বি কিউ বিয়ে নিতে আমরা জাম্প করতে পারি না। কেন পারি না? কারণ আমার বি কিউ বিয়ে নিতে আমার মাত্র 16 বিটের একটা অফসেট দেয়। 16 বিটের অফসেট থাকলে তো আমার কি বেশি দূর আমি জাম্প করতে পারবো না, কারণ রেঞ্জটাই হচ্ছে আমার -2^-15 থেকে +2^15-1 পর্যন্ত। তাহলে তখন আমি কি করি, এই বিএনই বি কিউকে জাম্পের রেসপেক্টে, মানে কি জাম্প যেটা আমার আনকন্ডিশনাল লুপ ছিল, তাই না, আনকন্ডিশনাল জাম্প ছিল, আনকন্ডিশনাল জাম্পে আমরা জানি যে কনস্ট্যান্টের ভ্যারিয়েবলটা থাকে সেটার বিটটা কি 26 বিটের হয়, তাহলে এর রেঞ্জটাও কি অনেক বেশি বিএনই বি কিউ এর থেকে। তখন কি, তখন আমরা করি 2^-25 থেকে +2^25-1 পর্যন্ত যেহেতু আমরা জাম্প করতে পারবো, তখন এই কারণে আমরা ব্রাঞ্চিং ফারওয়েটা করি। এই ব্রাঞ্চিং ফারওয়েটা তাহলে কি, একটা এনকোড যে ইফ ব্রাঞ্চ টার্গেট ইজ টু ফার টু এনকোড উইথ দ্য 16 বিট অফসেট, অ্যাসেম্বলার রিলাইটস দ্য কোড অ্যাজ, এই যে জাম্পের মাধ্যমে রিলাইট করে যে বি কিউ যদি এরকম থাকে, এটাকে আমরা কিভাবে লিখি, বিএনই লিখি, মানে উল্টাটা লিখি, যে উল্টাটা যদি হয় তাহলে আমি লেভেল 2 তে যাব, আর আদারওয়াইজ আমি জাম্প করব লেভেল 1-এ। তাহলে কি বি কিউ, আপনি দেখেন বি কিউ কি বলতেছে, S0 যদি S1 এর সমান হয় তাহলে আমার লেভেল 1-এ যেতে হবে, কিন্তু লেভেল 1টা এই সিনারিওতে অনেক বেশি দূরে, ঠিক আছে, অনেক বেশি যদি দূরে থাকে তখন আমার কিভাবে হ্যান্ডেল করতে পারি সেটাকে, বি কিউকে যদি আমি বিএনই দ্বারা মানে করি, রিপ্লেস করি, বিএনই দ্বারা রিপ্লেস করা মানে কি হবে বলেন তো, তার মানে S0 S1 এর সমান না হলে তখন কি হবে, তাহলে S0 S1 এর সমান না হলে আমি লেভেল 2 একটা নতুন লেভেল বানাই দিয়েছি যেখানে কিছুই নেই আসলে, মানে একটা ব্ল্যাঙ্ক লেভেল, মানে এখানে কিছুই করা লাগবে না, কিন্তু তার পরবর্তীতেই যদি সমান হয়, এর পরের লাইনটাই কি নর্মাল সিকোয়েন্সি এরকম চলে না যে এটা যদি ফলস হয় তাহলেই তো আমি নর্মাল পরের লাইনটা যাব, এর পরের লাইনে কখন যাব, যখন এটা ফলস হবে। ফলস মানে কি, বি কিউটাই ট্রু হওয়া, সেটাই হচ্ছে। তাহলে বি কিউ ট্রু এর জন্য আমি কি করেছি, জাম্প যে অ্যাড্রেসটা, এটা কি আমার আনকন্ডিশনাল জাম্প বলে, যে L1, যে এই যে L1 লেভেলেই যাওয়ার কথা ছিল, যেটা আমার অনেক দূরে ছিল, যেটা আমি বি কিউ বিএনই দিয়ে পারতেছিলাম না, সেটা তাহলে আমি কিভাবে হ্যান্ডেল করলাম, এই L1 লেভেলকে জাম্পের মাধ্যমে রিপ্লেস করলাম। কিভাবে রিপ্লেস করলাম, বি কিউ ছিল বিএনই করে দিলাম, বিএনইতে আরেকটা লেভেল, একটা ডামি লেভেলে পাঠিয়ে দিলাম, আর অরিজিনাল যে বিএকিউ এর কাজটা সেটাকে একটা জাম্প ইনস্ট্রাকশনের মাধ্যমে জাম্প করে দিলাম। তাহলে এখন এর রেঞ্জটা কি আরো বেশি হয়ে গেছে, 2^15 বড় নাকি 2^25? অবশ্যই 2^25, তাহলে কি সেটা আরো বেশি হয়ে গেছে, আরো বেশি দূর সে জাম্প করতে পারবে। এই কারণে আমরা ব্রাঞ্চিং ফারওয়েটা করে থাকি। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, তো এখন আমরা আমাদের খুবই সিম্পল একটা টপিকটায় যাব, চ্যাপ্টার 3 এর, যে টপিকটা আমাদের 10-15 মিনিটের বেশি লাগার কথা না, কারণ এই টপিকটা হচ্ছে আমাদের ডিএলডিতে ডিজিটাল লজিক ডিজাইন যেভাবে করছি সেই টপিকটা হচ্ছে সেটাই, যে ওভারফ্লো। ওভারফ্লোটা আমাদের অ্যারিথমেটিকে কখন কখন হয়ে থাকে, তাহলে কখন কখন হয়ে থাকে সেটাই আমরা একটু দেখব। দেখেন, সবার ফার্স্টে আমার পিডিএফটা বানাই, পিডিএফে আমরা ইয়াতে প্লেন টেক্সট এর মধ্যে তো থাকার কথা নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3টা খুবই ছোট একটা চ্যাপ্টার এবং এর কন্টেন্টও মাত্র 3টা টপিক। সো এই 3টা টপিকের একটা টপিক আজকেই শেষ হয়ে যাবে, যেটা হচ্ছে কি আমার ওভারফ্লো। ওভারফ্লোটা জিনিসটা কি, ওভারফ্লো হয় কখন, এগুলো আমরা জানি। ওভারফ্লো মানে কি কেউ কি জানেন? ডিএলডিতে করেছি, কিন্তু ডিএলডিতে ওভারফ্লো মানে কি, যখন আমার লাগবে হচ্ছে 8টা ডিজিট বা 8টা বিট, কিন্তু আমার আছে ধরেন 7টা বিট, এই 7টা বিট থাকার জন্য আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, ভ্যালু কখন চেঞ্জ হয়, যখন একটা পজিটিভ নাম্বার, আপনি নর্মাল সেন্সে ভাবেন, একটা পজিটিভ নাম্বারের সাথে যদি একটা পজিটিভ নাম্বার যোগ দেন, আমার অ্যান্সারটা অবশ্যই একটা পজিটিভ নাম্বারে আসার কথা না? অবশ্যই একটা পজিটিভ নাম্বার আসার কথা। সিমিলারলি একটা নেগেটিভ নাম্বারের সাথে যদি একটা নেগেটিভ নাম্বার যোগ করেন, অবশ্যই অ্যান্সারটা একটা কি নেগেটিভ নাম্বার আসার কথা। এগুলো তো আমরা কমন সেন্স, তাই না? পজিটিভের সাথে পজিটিভ যদি আমি যোগ করি তাহলে একটা পজিটিভই আসে, নেগেটিভের সাথে নেগেটিভ যদি যোগ করি তাহলে কি একটা নেগেটিভই আসে। তাহলে এই জিনিসগুলো যদি না হয়, কখন হবে না, তার মানে কি একটা পজিটিভের সাথে যদি একটা পজিটিভ আমি যোগ করে একটা নেগেটিভ নাম্বার পাই, তাহলে কি সেটা কি ট্রু হয়েছে, সেটা কি আমি অরিজিনাল ঠিক হয়েছে? অবশ্যই ঠিক হয়নি। তাহলে কি এই ধরনের সিনারিও যখন ক্রিয়েট হবে তখন আমি বলতে পারবো যে এখানে আমার কি ওভারফ্লো হয়েছে। ওভারফ্লো কেন হয়,
ওভারফ্লো হয় কারণ একটা বিট তার বেশি লাগে। ওভারফ্লো মানে কি, আমার আরও দরকার ছিল, আমার ওভারফ্লো করতে হইতো, কিন্তু আমাকে করতে দাও নাই। আমার যে লিমিটেশনটা, সেই লিমিটেশনটা আমি এক্সিট করে ফেলছি। সেটা দেখি আমরা একটু এক্সাম্পল আকারে দেখলে আমরা আসলে বুঝতে পারবো। বাইনারির ফার্স্টে কি যোগ করা আছে এখানে, যে 0 0 যোগ করলে আমার 0 হয়, কোনো ক্যারি থাকে না। 0 0 যোগ করলে 0 হয়, কোনো ক্যারি থাকে না। তাহলে 1 0 যদি যোগ করি, 1 0 যদি যোগ করি কি হয়, আমার 1 হয়। 1 1 যোগ করলে আমার কি হয়, 1 1 এ 0 হয়, হাতে 1 ক্যারি থাকে। সেটাই আমার কি করেছে, এইখান থেকে শুরু করেছে। দেখেন এখানে কি হচ্ছে, 1 আর 0 যোগ করে আমার কি পেয়েছি, 1 পেয়েছি। হাতে কি কিছু আছে, নাই। ক্যারি 0 মানে হাতে কিছু নাই, তার মানে এই 0 অ্যাড হবে পরবর্তীতে। 0 অ্যাড হচ্ছে কার সাথে, 1 1 এর সাথে। 1 1 এ আমার কত হয়, 1 1 এ 0 হয়, হাতে কি ক্যারি আমার 1, সেই 1টা এই ক্যারি এখানে যোগ হলো। ক্যারি যোগ হয়ে কি হচ্ছে, 1 + 1 2 হচ্ছে, 2 + 1 3 হচ্ছে। তারপর 3 থাকলে আমি তো 3 লিখি না, আমরা কিভাবে লিখি, 3 মাইনাস বেস, এখানে বেসটা কত, বেস হচ্ছে 2, 3 - 2 = 1 লিখি। তাহলে কি লিখবো, আমার এখানে 1 লিখি। আর হাতে কত থাকে, হাতে এই 1 থাকে, তাই না। 3 - 2 = 1, তাহলে হাতে কত থাকে, 1 থাকে। তাহলে সেই 1টা আবার ক্যারি হিসেবে আগে চলে গেল। ক্যারি হিসেবে যদি যায়, 0 0 এর সাথে সেই 1 যোগ করে কত হয়, 1 হয়। সিমিলারলি এখানে ক্যারি 0, সেই 0 চলে গেল, 0 0 এর সাথে 0 হলো, 0 0 এর সাথে 0 হলো। দেখেন এই ক্ষেত্রে 7 আর 6 যোগ করে আমি কত পাওয়ার কথা, 13 পাওয়ার কথা। 7-এর একটু বাইনারি করেন তো, 7-এর বাইনারি যদি করি 1 1 1, 6-এর বাইনারি যদি করি 1 1 0, তাই না। তাহলে যদি এইটাই হয়, আমি ধরেন 4 বিটের একটা বিট নিয়েছি, কি নিয়েছি, 4 বিটের একটা বাইনারি রিপ্রেজেন্টেশনে আপনাকে বলেছি 7 + 6 করো। 7 + 6 যদি আপনি 4 বিটের বাইনারি রিপ্রেজেন্টেশন করেন, কত হবে বলেন তো একটু। 0 আর 1 এ 1, হাতে কিছু আছে, নাই, তাহলে হাতে 0, তাহলে 1 1 হচ্ছে আমার 0, হাতে 1, 1 1 এ 2, 2 1 এ 3, 3 এর 1, হাতে 1, 1 আর 0 1। দেখেন তো সবাই একটু খেয়াল করে, এই যে একটা ভ্যালু পেলাম 1101, এইটা কি আমার 13, এটা কি 13, আমরা কি 13 বলতে পারি এটাকে। আমি কিন্তু আমি কিন্তু সাইন বিট করতেছি। সাইন বিটে এমএসবিটা কি হিসেবে হয় বলেন তো, প্লাস মাইনাস হিসেবে ইন্ডিকেট করে না সাইন বিটে। তাহলে আমি যদি 4 বিটের একটা বাইনারি রিপ্রেজেন্টেশন করি, তাহলে এই 1টা আসলে কি বোঝাচ্ছে, এই 1 একটা নেগেটিভ নাম্বার বোঝাচ্ছে না। সবাই কি বুঝতে পারছি। আপনারা হ্যাঁ এটা বলতেই পারতেন যে এটা কি 12, 8 আর 4 12 আর 1 13, 13 তো বোঝা যাচ্ছে এটা 13, কিন্তু আমার এখানে আছেও কয় বিট, 4 বিটেরই একটা রিপ্রেজেন্টেশন আছে। আমার এখানে লাগতো আসলে কয় বিট বলেন তো, 5 বিট যদি আমার চলে আসতো, তাহলে আমি এখানে এটাকে 13 বলতে পারতাম না। 5 বিট যদি আমার থাকতো, মানে সামনে একটা মাত্র 0 যদি থাকতো, তাহলে কিন্তু আমি এটাকে 13 বলতে পারতাম। কেন, তখন আমার এমএসবি কে 0 থাকতো, এমএসবি তে 0 থাকা মানে এটা একটা পজিটিভ ভ্যালু। পজিটিভ ভ্যালু কার পজিটিভ ভ্যালু, 13 পজিটিভ ভ্যালু। কিন্তু এখানে এমএসবি 4 বিট যেহেতু করেছি, এমএসবি তে কে আছে, 1 আছে। আর এমএসবি তে 1 থাকা মানে কি, নেগেটিভ ভ্যালু। তাহলে এলএসবি তে 1 থাকা মানে এটা একটা নেগেটিভ ভ্যালু। কার নেগেটিভ ভ্যালু, 0 0 1 0 + 1, তার মানে এটা হচ্ছে 3 এর নেগেটিভ ভ্যালু। এখানে কি দেওয়া, আসলে এখানে -3 দেওয়া, এখানে কত দেওয়া, -3। তাহলে 7 + 6 করলে কি -3 হয় বলেন তো, এটা কি ঠিক হয়েছে, এটা আমার ঠিক হয়নি। তাহলে কিভাবে বুঝলাম এখানে আমার ঠিক হয়নি, দেখেন ওভারফ্লো যখন অ্যাডিশনের ক্ষেত্রে, ইন্টিজার অ্যাডিশন যখন আমরা অ্যাডিশন করি, ওভারফ্লো কখন হয়, ওভারফ্লো ইফ রেজাল্ট আউট অফ রেঞ্জ। আউট অফ রেঞ্জটা কখন হয়, অ্যাডিং একটা, দেখেন অ্যাডিং একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা পরে আসতেছি। আমরা কি দেখতেছি, দুইটা পজিটিভ অপারেন্ট আমরা অ্যাড করছি, তাই না। এক্ষেত্রে আমরা দুইটা পজিটিভ অপারেন্ট আমরা অ্যাড করে কি পেয়েছি, ওভারফ্লো ইফ দ্য রেজাল্ট সাইন ইজ 1। রেজাল্ট সাইন মানে কি বোঝাচ্ছে, এই সাইন বিটটা, তাই না। সাইন বিটটা এখানে 1 থাকা মানে এটা একটা নেগেটিভ সংখ্যা। আর আমরা জানি দুইটা পজিটিভ সংখ্যা যোগ করলে কখনোই সেটার অ্যান্সার নেগেটিভ হতে পারে। একটু রেসপন্স করেন, নাই তো আমি বুঝবো না আপনারা বুঝতেছেন কিনা। দুইটা পজিটিভ নাম্বার যদি যোগ হয়, তাহলে কি নেগেটিভ নাম্বার পাবো আমরা কখনো, কখনোই পাবো না। অবশ্যই পজিটিভ, অবশ্যই পজিটিভ পাবো। কিন্তু এখানে আমরা পাচ্ছি কি, একটা নেগেটিভ সংখ্যা পাচ্ছি। কেন পাচ্ছি, কারণ আমার লিমিটেশন দেওয়া ছিল, আমার বিট 4 বিটের বাইনারি রিপ্রেজেন্টেশন করতে বসে। আর 4 বিট করলে আমার এই বিটটা অটোমেটিক্যালি সাইন বিট হিসেবে ইউজ হয়। আর সাইন বিট হিসেবে ইউজ করলে এটা একটা নেগেটিভ নাম্বার হয়ে যায়। যদি এখানে 4 বিটের বদলে 5 বিটও থাকতো, তাহলে কিন্তু আমার কোনো ওভারফ্লো হইতো না, হইতো না।
তাহলে আমার কি 4 বিটের ক্ষেত্রে আমার কি হচ্ছে ওভারফ্লোটা চলে আসতেছে। তাহলে এই রেঞ্জটা আউট অফ রেঞ্জ কি হয়ে যাচ্ছে, এখানে রেঞ্জটা যদি আমার 5 থাকতো তাহলে আমার ওভারফ্লো হইতো না। তাহলে আমার রেঞ্জটা যদি 5 এর নিচে চলে আসতো তখন কি আমার এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে ওভারফ্লোটা হচ্ছে। ওভারফ্লোটা কি হচ্ছে, ইফ দ্য রেজাল্ট সাইন ইজ 1, যেহেতু দুইটা পজিটিভ ভ্যালুর যোগফল একটা নেগেটিভ হচ্ছে, তাহলে এখানে দেয়ার ইজ ওভারফ্লো। অ্যান্সারটা কি দিবেন, অ্যান্সার ইজ দেয়ার ইজ ওভারফ্লো, কারণ এখানে দুইটা পজিটিভ নাম্বারের যোগফল একটা নেগেটিভ নাম্বার পেয়েছি। সিমিলার ভাবে আপনি -7 -6 এরটা করি। -7 -6 যদি করতে চাই কত হয় বলেন? -7 মানে এইটার উল্টাটা, তাই না? 1 0 0 0 প্লাস 1, তাই তো? তাহলে 1 0 0 1, 1 0 0 1 হচ্ছে -7। তাহলে 6 এরটা কি হবে, এটা হচ্ছে 1 0 0 1 তার সাথে প্লাস 1, তাহলে কি 1 1 0 1 0 1 0 নাকি? ঠিক আছে, 1 0 0 1 তার সাথে প্লাস 1, একে একে 0 হাতে 1, ঠিক আছে, 1 0 1 0। দেখেন এখন কি হবে, দুইটা নেগেটিভ নাম্বার করতেছি, 4 বিটের রিপ্রেজেন্টেশনই দেখতেছি। 4 বিটের রিপ্রেজেন্টেশন যদি আমরা দেখতে চাই, দুইটা নেগেটিভ নাম্বার অ্যান্সার কি একটা নেগেটিভই হওয়ার কথা। দেখেন কি হয়, 1 0-তে 1 হয়, 1 0-তে 1, 0 0-তে 0, 1 1-এ 0 এবং হাতের 1টা ক্যারি হিসেবে 5 নম্বর বিটে বসে যায়। আর যেহেতু আমরা এখানে 4 বিটের রিপ্রেজেন্টেশন করতেছি, 5 নম্বর বিট অটোমেটিক আমার বাদ চলে যাবে। মানে কি 4 বিট যেহেতু রিপ্রেজেন্টেশন দেখছি, আমার 5 নম্বর বিট কোনো যায় আসে না, 5 নম্বর বিটে কি আছে। তাহলে আমার এখন একটা কি পেয়েছি দেখেন তো, 0 0 1 1, একটা পজিটিভ নাম্বার পেয়েছি না? দেখেন তো, দুইটা নেগেটিভ সংখ্যা যোগ করে আমি কি পেয়েছি, একটা পজিটিভ নাম্বার পেয়েছি। কেন? কারণ এখানে 4 বিট রিপ্রেজেন্টেশন, যেহেতু 4 বিট রিপ্রেজেন্টেশনে আমার এমএসবিতে 0 আছে, আর এমএসবিতে 0 থাকা মানে এটা একটা পজিটিভ ভ্যালু। কার পজিটিভ ভ্যালু? 3 এর পজিটিভ ভ্যালু। তার মানে এখানে আমরা +3 পেয়েছি। এটা কি কখনো সম্ভব? -7 -6 যদি করি তাহলে কি +3 পাবো? এখানে তো -13 পাওয়ার কথা। তাহলে কি এখানেও আমার একটা ভুল অ্যান্সার দিচ্ছে। তার মানে কি এটাও আমার আউট অফ রেঞ্জ, ওভারফ্লো চলে গিয়েছে। কারণ কি এখানে অ্যাকচুয়ালি 5 বিট যদি আমার পাওয়া যেত তাহলে আমি এটা হ্যান্ডেল করতে পারতাম, ওভারফ্লোটা হ্যান্ডেল করতে পারতাম। তাহলে এখানে কি আমার ওভারফ্লো হয়ে গিয়েছে 4 বিটের ক্ষেত্রে। তাহলে বুঝতে পারছি আমার পরীক্ষার সময় এরকমই দেওয়া থাকবে যে দুইটা ভ্যালু দেওয়া আছে, দুইটা ভ্যালুর জন্য কয় বিটের রিপ্রেজেন্টেশন করা লাগবে সেটাও দেওয়া আছে। সে তারপর আপনাকে বলছে চেক দেয়ার ইজ ওভারফ্লো অর নট। তাহলে ওভারফ্লো অর নট কিভাবে চেক করবেন? পজিটিভ হলে পজিটিভ বাইনারি দিবেন, নেগেটিভ হলে টুস কমপ্লিমেন্ট বাইনারি দিবেন, সেটা যোগ বিয়োগ যেটা বলছে সেটা করবেন। করে আপনি দেখবেন 6 বিটের ক্ষেত্রে 6 নম্বর বিটটা কি আছে। 6 নম্বর বিট যদি দুইটা পজিটিভ ভ্যালু যোগ করে আপনি পজিটিভই পান তাহলে তো কোনো ওভারফ্লো নাই। যদি নেগেটিভ পান তাহলে কি দেয়ার ইজ ওভারফ্লো। সিমিলারলি দুইটা নেগেটিভ ভ্যালু যদি আপনি যোগ করে সেখানে কি এমএসবিতে 0 পান, তার মানে কি একটা পজিটিভ ভ্যালু পাচ্ছেন, তাহলে কি দেয়ার ইজ ওভারফ্লো। তাহলে ওভারফ্লো হয় না কখন আসলে, যখন একটা পজিটিভ ভ্যালু এবং একটা নেগেটিভ ভ্যালু আপনি যোগ করেন তখন আসলে কোনো ওভারফ্লো হয় না। দেখেন সেটার অ্যান্সার মানে সেটা করে দেওয়া আছে অনেকগুলা। এটা যদি আমরা দেখি 11 আর -1, তাহলে 11 এর বাইনারি হচ্ছে 0 1 0 1 1, -1 এর বাইনারি হচ্ছে 1 1 1 1 1। এই দুইটা যদি আমি যোগ করি, যোগ করে আমি পাবো দেখেন 10, যেটা কি 0 1 0 1 0। তাহলে কি আমি 5 বিটের একটা রিপ্রেজেন্টেশন করতেছি আমি এখানে। 5 বিটের রিপ্রেজেন্টেশনে আমার এমএসবি আসছে 0, তার মানে কি আমার একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ভ্যালু আমি যোগ করে একটা পজিটিভ ভ্যালুই পেয়েছি। তাহলে দেয়ার ইজ নো ওভারফ্লো এখানে। কারণ কি? কারণ এখানে আমরা একটা পজিটিভ ভ্যালু এবং একটা নন নেগেটিভ, বুঝতে পারছি, মানে একটা পজিটিভ ভ্যালু এবং একটা কি নেগেটিভ ভ্যালু আমি যোগ করেছি। পজিটিভ আর নেগেটিভ যোগ করলে আসলে কি হয়, বিয়োগই হয়। যে এইটা করছি তাহলে কত হয়, 10 হয়, আর আমরা 10ই পেয়েছি। তাহলে কি আপনি ইজিলি এই বাইনারি অ্যাডিশন করেই বলে দিতে পারবেন এইটাই কি ওভারফ্লো আছে কি না। সিমিলারলি বলেছিলাম যে দুইটা পজিটিভ ভ্যালু যদি আমি যোগ করি তাহলে কি আমার ওভারফ্লো হয়ে যায়। কারণ কি আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নম্বর বিটে কি আছে, 1 আছে, +11 আর +15 যদি আমরা করি এখানে আমার কত হওয়ার কথা, আসলে 26 হওয়ার কথা, কিন্তু আমরা পেয়েছি কত, -6। তাহলে এখানে কি দেয়ার ইজ ওভারফ্লো। এইভাবেই কি আপনারা আইডেন্টিফিকেশন করবেন। সো এগুলো খুবই ইজি, 2 মার্কের এক একটা প্রশ্ন আসবে হাইয়েস্ট। সো 2 মার্কের আসলে আমরা যাতে পারি যে ওভারফ্লো হবে কি হবে না, এটা কিন্তু খুবই ইজি, তাই না? পারবো না? জাস্ট বাইনারি রিপ্রেজেন্টেশন করে কয় বিটের রিপ্রেজেন্টেশন বলছে সেটা, দেন আপনারা দেখবেন এমএসবিটা ঠিক আছে কিনা এবং ভ্যালুটা ঠিক আছে কিনা। যদি ভ্যালু ঠিক থাকে তাহলে ওভারফ্লো নাই, যদি ঠিক না থাকে তাহলে ওভারফ্লো আছে। সিমিলারলি দুইটা নেগেটিভ বাইনারি নাম্বার যদি আমরা কি যোগ করি তাহলে কি দেয়ার ইজ ওভারফ্লো।
সো এইখানে এগুলো আমরা দেওয়া আছে। সো আপনারা দেখে নিন, দুইটা নেগেটিভ যদি আমরা কি যোগ করি, অবশ্যই একটা নেগেটিভই পাওয়ার কথা, কিন্তু আমরা পেয়েছি অ্যাকচুয়ালি একটা পজিটিভ নাম্বার, যেটা কখনোই সম্ভব না। আমাদের পাওয়ার কথা ছিল -26, যেটার ভ্যালু হচ্ছে এইটা। কারণ এইখানে এই ওয়ানটা ক্যারি আউট হয়ে খেয়ে গেছে, তাই না? এই ওয়ানটা কি ওয়ানে ওয়ানে জিরো হয়ে গেছে এবং এই ওয়ানটা এখানে চলে আসছে। আর এখানে চলে আসলে এই 5 বিটের রিপ্রেজেন্টেশনে এই ওয়ানটা বাদ চলে যায়। তাহলে বাদ চলে গেলে কি আমি একটা পজিটিভ নাম্বার পেয়ে যাই। তো এই কারণেই কি এখানে আমার ওভারফ্লো হয়েছে। সো আমরা বুঝবো না যে কোথায় ওভারফ্লো হয় আর কোথায় ওভারফ্লো হয় না। আমরা যখন অ্যাডিশন করি তখন ওভারফ্লো হয় কখন? যখন দুইটা পজিটিভ যোগ করি অথবা দুইটা নেগেটিভ যোগ করি। আর ওভারফ্লো হয় না কখন? নো ওভারফ্লো যখন একটা পজিটিভ থেকে একটা নেগেটিভ যোগ করি বা একটা নেগেটিভ থেকে একটা পজিটিভ যোগ করি। এই ক্ষেত্রে হচ্ছে নো ওভারফ্লো, এই ক্ষেত্রে ওভারফ্লো। কার জন্য? অ্যাডিশনের জন্য। তাহলে সাবট্রাকশনের জন্য কি? তার উল্টাটা। দেখেন আমরা কি করতেছিলাম, 11 আর 15 যোগ করতেছিলাম, বা -22 -15 বিয়োগ করতেছিলাম। এইগুলার ক্ষেত্রে কি বলেছিলাম? ওভারফ্লো হচ্ছিল, তাই না? দুইটা পজিটিভ দুইটা নেগেটিভ যদি যোগ করি তাহলে ওভারফ্লো হয়। ওভারফ্লো হচ্ছিল না কখন? 11 -15 মানে ডিফারেন্ট ভ্যালু থাকলে, বা 22 -15 এরকম কিছু। তার মানে কি আমার ডিফারেন্ট একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে, এরকম যদি থাকে পজিটিভ আর নেগেটিভ, তখন আমরা কি নো ওভারফ্লো হচ্ছিল। তাহলে এইটা যদি আমি সাবট্রাকশনের মাধ্যমে দেখাই, 11কে কি এরকম ভাবে লেখা যায় না? বলেন তো, 11 -15, তাহলে কি হয়? একটা পজিটিভ ভ্যালু এবং একটা নেগেটিভ ভ্যালু যদি আমি বিয়োগ করি তখনই 11 + 15 হয় না? দেখেন তো ভালো করে। সেটাই লিখেছি যে 11 + 15কে যদি আপনি মাইনাস সাবট্রাকশনের মাধ্যমে লিখতে চান, তাহলে কি 11কে সামনে দিয়ে মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়, তাহলে কি মাইনাস সাবট্রাক্ট করতেছেন -15কে, তাহলে কি আমার এই 11 + 15ই হয় না? তার এখানে কি হয়? এখানে আসলে ওভারফ্লো হয়। তাহলে সাবট্রাকশনের ক্ষেত্রে কি হবে? সাবট্রাকশনের ক্ষেত্রে যখন কি দুইটা ভিন্ন ভ্যারিয়েবল বা ভিন্ন সাইনের ভ্যারিয়েবলকে বিয়োগ করব, তখন দেয়ার ইজ ওভারফ্লো। তাহলে কি হবে? ওভারফ্লো হবে কখন? ওভারফ্লো হবে যখন একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ভ্যালু, পজিটিভ ফ্রম নেগেটিভ, তাহলে কি একটা পজিটিভ ফ্রম নেগেটিভ, নেগেটিভ থেকে যদি আমি পজিটিভটা বিয়োগ করি, তার মানে কি এরকম এই জিনিসটা, একটা পজিটিভ ফ্রম নেগেটিভ মানে কি একটা পজিটিভ ভ্যালু ফ্রম এ নেগেটিভ ভ্যালু, এরকম যদি করি দেয়ার ইজ ওভারফ্লো। ওভারফ্লো কখন হয়? এই ক্ষেত্রে সাইন বিটটা কত হবে? 1 হবে। সাইন বিটটা কত হবে? 1 হবে। আর সিমিলারলি আরেকটা কি বলেছে? সাবট্রাক্টিং নেগেটিভ ভ্যালু ফ্রম পজিটিভ ভ্যালু, যেটা এইটা করছিলাম, যে নেগেটিভ ভ্যালু ফ্রম এ পজিটিভ ভ্যালু, একটা পজিটিভ ভ্যালু থেকে নেগেটিভ ভ্যালু মাইনাস করতেছি। এইখানে ওভারফ্লো হবে কখন? যখন আমার সাইন বিটটা 1 হবে। সাইন বিট যখন 1 হবে, তার মানে কি এইখানে তো আসলে আমার 1 হওয়ার প্রশ্নই ছিল না, কারণ এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছিল। আর প্লাস হওয়া মানে কি দুইটা পজিটিভ ভ্যালু যোগ করা, দুইটা পজিটিভ ভ্যালু যোগ করলে আমার ওভারফ্লো কখনোই কি আমার সাইন বিটটা 1 হতে পারবে না। কারণ কি এখানে আমার যোগই হওয়ার কথা, মানে কি একটা যোগফল, মানে একটা আপার দেন পজিটিভ নাম্বার হওয়ার কথা। আর পজিটিভ নাম্বারে আমরা জানি সাইন বিট 0 হয়। তো সাইন বিট যদি এখানে 1 হয়ে যায়, তাহলে কি এখানে ওভারফ্লো হয়েছে, তার মানে এখানে কন্ডিশনটা ফুলফিল করেনি। সিমিলারলি একটা নেগেটিভ থেকে যদি একটা পজিটিভ মাইনাস করেন, তাহলে কি হয় আসলে? -15 -11 না, এটাই না? তাহলে এটা হওয়া মানে কি একটা অ্যান্সার মাইনাসে আসবে। আর মাইনাসে আসা মানে এখানে সাইন বিটটা 1 আসা উচিত ছিল। তাহলে কি সাইন বিট যদি 0 আসে, তাহলে এখানে কি ওভারফ্লো আছে, মানে এখানে কন্ডিশনটা ফুলফিল করে নাই। তাহলে ফুলফিল কখন করবে? এখন করবে, যে সাবট্রাক্টিং টু পজিটিভ অর টু নেগেটিভ নাম্বার, তাই না? কারণ দেখেন দুইটা পজিটিভ নাম্বার যদি আমি সাবট্রাক্ট করি, তার মানে এটা না 11 একটা পজিটিভ নাম্বার, 15 একটা পজিটিভ নাম্বার, সেটাকে সাবট্রাক্ট করতেছি, তাহলে কি 11 - 15ই হচ্ছে না, সেটাকে কি হয় আসলে নো ওভারফ্লো হয়। সিমিলারলি দুইটা নেগেটিভ নাম্বার, তার মানে কি দুইটা নেগেটিভ নাম্বার যদি আমি সাবট্রাক্ট করা মানে কি -11 -15, তাইলে কি -11 মাইনাসে মাইনাসে +15, তাই না? একটা পজিটিভ একটা নেগেটিভ হয়ে যায় না এট দ্য এন্ড? আর একটা পজিটিভ একটা নেগেটিভে কি হয়? নো ওভারফ্লো হয়। সবাই কি বুঝতে পারছি? সাবট্রাক্টিনের কন্ডিশনটা কি? অ্যাডিশনের উল্টাটা। কারণ সাবট্রাক্টিনে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, সো অ্যাডিশনাল ওই কন্ডিশনে ঘুরে ফিরে চলে আসে। সো সেটা করা আছে এখানে। দেখেন সাবট্রাকশনের ক্ষেত্রে ওভারফ্লো কখন হচ্ছে, দেখেন 3 এর সাথে -15 করতেছি, তার মানে একটা নেগেটিভ নাম্বারকে একটা পজিটিভ নাম্বার থেকে মাইনাস করতেছি। তাহলে একটা নেগেটিভ নাম্বারকে একটা পজিটিভ নাম্বার থেকে মাইনাস করলে আমরা কি পাওয়ার কথা? যদি 1 পাই তাহলে ওভারফ্লো হবে। কারণ কি
আমার এইখানে আসলে কি পাওয়ার কথা ছিল বলেন তো? 3 মাইনাসে মাইনাসে +15 মানে এখানে +18 একটা পজিটিভ নাম্বার পাওয়ার কথা ছিল। তাহলে পজিটিভ নাম্বার পাওয়ার মানে কি সাইন বিটটা 0 হওয়ার কথা ছিল। তাহলে সাইন বিট যদি 1 হয়ে যায় তাহলে কি এটা ফুলফিল হয়নি, কন্ডিশনটা ভুল গিয়েছে। তার মানে এখানে ওভারফ্লো হয়েছে। দেখেন সেটা করছি। এখানে কি দেওয়া 3 আর 15 দুইটাই 5 বিটের রেঞ্জ আমার দেওয়া আছে। তাহলে রেঞ্জটা 3 এর জন্য এটা লিখলাম, -15 এর জন্য এটা লিখছি। -15 কিভাবে লেখে? পারি না? -15 কি? ও এইটা হচ্ছে -15, এই দেখেন -15 ইনটু কমপ্লিমেন্ট কিভাবে হয়? 8 9 10 11 12 13 14 15, এটা হচ্ছে আমার +15। তাহলে -15 কি হবে? 1 0 0 0 0 +1, তাহলে কি হবে 1 0 0 0 1। দেখেন 1 0 0 0 1ই আমার কি -15 তে দিয়েছে। তাহলে 1 0 0 0 1 তার সাথে 3 কি করতেছি? কি করতেছি বলেন? যোগ করতেছি না? মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে যোগ হয়, প্লাস হয়। তাহলে কি হয় দেখেন, আমরা কি করি? একে একে 0 0 একে 1 0 0 0 0 0 0 একে 0, মানে একে আর 0-তে 1। তাহলে দেখেন আমরা কত পেয়েছি? আমরা 3 এবং -15 করে একটা নেগেটিভ ভ্যালুই পেয়েছি, -14 পেয়েছি। তার মানে দেখেন কি হয়েছে? আমার ওভারফ্লো হয়েছে। কারণ কি? একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ভ্যালু মাইনাস করলে আসলে আমার একটা পজিটিভ ভ্যালু পাওয়ার কথা ছিল, +18 পাওয়ার কথা ছিল। কিন্তু আমরা এইখানে কি পাচ্ছি? এইখানে আমরা পাচ্ছি একটা নেগেটিভ ভ্যালু। কারণ কি? আমার সাইন বিটটা 1 আছে। তাহলে কি এটা ঠিক হয়েছে? এটা আমার ঠিক হয়নি। তার মানে কি সাইন 1 হলেই আমার ওভারফ্লো হয়, বলে দিয়েছে। তার মানে এখানে সাইন বিট 1, তার মানে এখানে কি আমার ওভারফ্লো হয়েছে, যেখানে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এই 18টা। তার মানে কি এখানে আরেকটা 0 যদি থাকতো তাহলে আমার এই অ্যান্সারটা ঠিক থাকতো, কিন্তু এই অ্যান্সারটা ভুল হয়ে গিয়েছে এই কারণে। তাহলে কি ওভারফ্লো হয়েছে। সিমিলারলি একটা একটা পজিটিভ নাম্বারকে একটা নেগেটিভ থেকে যদি সাবস্ট্রাক্ট করি তাহলেও কি হয় দেখেন? ওভারফ্লো হয়। একটা নেগেটিভ নাম্বার একটা পজিটিভ নাম্বারকে একটা নেগেটিভ নাম্বার থেকে মাইনাস করতেছি, তাহলে কি +10, +10 এর বাইনারি এটা, -8 এর বাইনারি এটা। দেন আমার হওয়ার কথা কি? -8 + 10 মানে হচ্ছে +2, 2 হওয়ার কথা। আমি পাচ্ছি কত? আমি পাচ্ছি কত? আমি ও ও সরি, এখানে +10 না তো, এখানে কি -10, তাই না? মাইনাসে মাইনাসে না তো, এটা তো মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে আমার কি পাওয়ার কথা? -18 পাওয়ার কথা। তাহলে -8 -10 যদি করি তাহলে আমার -18 পাওয়ার কথা। কিন্তু আমরা পাচ্ছি কত? +14। কেন পাচ্ছি +14 বলেন তো? কারণ এইখানে আমার অ্যাকচুয়ালি কি কাজ করতেছে? আমার দুইটা নেগেটিভ ভ্যালু কি যোগ করতেছি, তাই না? দুইটা নেগেটিভ ভ্যালু যদি যোগ করি, আমরা কি জানি অ্যাডিশনের ক্ষেত্রে দুইটা নেগেটিভ ভ্যালু যোগ করলে একটা নেগেটিভ হওয়ারই কথা, কিন্তু আমরা পাচ্ছি এখানে একটা পজিটিভ ভ্যালু। কেন পাচ্ছি? কারণ এখানে 6টা বিট ইউজ হয়েছে। আর 6 নম্বর বিট হচ্ছে আমার কি 1। দেখেন 0 0 0 1 0 1, তারপর কি আমার 0 0, এখানে কি করছে? 2's কমপ্লিমেন্ট করছে। এখানে কি আমরা এভাবে করে ফেলবো, করে ফেললে এখানে তো মাইনাস, তাহলে কি সাবট্রাকশন করতে হবে, তাই না? এখানে তো আর অ্যাডিশন না, এখানে কি করতেছে? সাবট্রাকশন করতেছে। যেহেতু এখানে কি -8 -10, তাহলে -8 -10 কে সাবট্রাক্ট করবো, তাহলে কি 0 0 তে 0, এখানে কি +2 যোগ করব, তাহলে কি 1 থেকে 2 মাইনাস করলে 1, হাতে 1, এই একটা যোগ হবে, এখানে আবার +2 যোগ হবে। তাহলে 1 থেকে 2 মাইনাস করলে 1, হাতে 1, এই একটা যোগ হবে, এখানে আবার 2 যোগ হবে। তাহলে কি 2 থেকে কি 2 থেকে 3 মাইনাস করলে 1, তারপর কি হাতে একটা যোগ হবে, একে একে 0। তাহলে দেখেন এইখানে কিন্তু আবার 1ও হয়নি, অ্যাডিশন যেহেতু করিনি, সাবট্রাকশন করেছি। তাহলে আমরা পেয়েছি কত? 0 1 1 1 0। তাহলে এই ভ্যালুটা কি একটা পজিটিভ নাম্বার। কিভাবে বুঝলাম? এই যে আমার সাইন বিটটা 0। সিমিলারলি এইখানেও মনে হয় আমি যোগ করে দিয়েছিলাম, যোগ কিন্তু হচ্ছে না, এখানে কি বিয়োগই হচ্ছে, তাই না? +3 এর থেকে -15টা বিয়োগ করতেছি। তাহলে -15 +3 থেকে বিয়োগ যদি করি, 1 এ 1 এ 0, এখানে 0 মানে কি +1, এখানে আর আর এখানে কি +1, যেহেতু আমার এখানে কি আমার +1, তাহলে তো কিছুই না। 1 এ 1 এ 0, হাতে কিছু নাই। হাতে কিছু না থাকলে 0 আর 1 এ কি 1টা নিচে আসে। তারপর কি 0 তে 0 তে 0, 0 তে 0 তে 0, 1 এ 0 তে 1 কেন হয়েছে? কারণ এখানে যেহেতু 0 আছে, +2 ছিল, +2 যোগ করতে হয় বেসটা। তাহলে 2 থেকে 1 মাইনাস করলে 1 থাকে এবং হাতে 1, সে একটা আসলে এইখানে হয়েছিল, ক্যারি বিট হিসেবে যোগ হয়েছিল। কিন্তু আমার যেহেতু 5 বিট, এই জন্য এটা বাদ চলে গিয়েছে। 5 বিটের জন্য এখানে বাদ চলে গিয়েছে। তাহলে কি এই জন্য এটাও কি ভুল এসেছে, এটারও অ্যান্সার ভুল এসেছে। তাহলে ভুল যদি আসে তাহলে এখানে কি আসলে ওভারফ্লো হয়েছে। তাহলে সাবট্রাকশনের জন্য ওভারফ্লো কখন হয়? যখন কি একটা পজিটিভ একটা নেগেটিভ সাবট্রাক্ট করি তখন ওভারফ্লো হয়। অ্যাডিশনের ক্ষেত্রে কখন ওভারফ্লো হয়? যখন দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ যোগ করি তখন ওভারফ্লো কি হয়, বুঝতে পারছি?
তাহলে কি আমার দুইটা পজিটিভ, অ্যাডিং পজিটিভ অ্যান্ড নেগেটিভ যদি করি তখন কি নো ওভারফ্লো, বাকি সময় কি অ্যাডিং টু পজিটিভ নাম্বার খেললে ওভারফ্লো, টু নেগেটিভ নাম্বারও অ্যাড করলে ওভারফ্লো। সো এইগুলো আমরা একটু দেখবো। এখান থেকে আমার আসবে খুব ইজি প্রশ্ন আসবে যে আমার একটা ভ্যালু, দুইটা ভ্যালু দেওয়া আছে 20 25, এটার 6 বিট রিপ্রেজেন্টেশন বলা আছে, তারপর চেক করতে বলছে যে ওভারফ্লো হবে কিনা। কি করবেন, 20 এর বাইনারি করবেন, 25 এর বাইনারি করবেন, চেক করবেন। এখানে যদি অ্যাডিশন চেক করতে বলে অ্যাডিশন চেক করবেন, সাবট্রাকশন চেক করতে বলে সাবট্রাকশন চেক করবেন, যেটা বলবে সেটা ভাবে করে ফেলবেন। পারবো না, সাবট্রাকশন মানে বিয়োগ করতে হবে, অ্যাডিশনে যোগ করতে হবে। ঠিক আছে, পারবো? ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা মাল্টিপ্লিকেশনটা দেখব। দুই ধরনের অ্যাপ্রোচ আছে, লং অ্যাপ্রোচ আছে এবং কি অপটিমাইজ অ্যাপ্রোচ আছে। এইগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের পরীক্ষা আসে, এগুলাই দেখবো আমরা। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত, রেকর্ডিংটা অফ করি।